আবার মারা যাওয়ার 6 মাস না যেতেই বাবুল চাচা আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলে মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াতো। চাচা আসার সময় হাতে করে বাজার ব্যাগ নিয়ে আসতো, ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বিমর্ষ চাহনিতে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়ে বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় বাবুল চাচা হাসি দিত। এই হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম, আমার 10 বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম, বাবুল চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঝুপড়ির ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন, নে আপন লজেন্স খা। আমি হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকতো। দুটো লজেন্স পেলে একটা মালাকে দিতাম, আরেকটা আমি খেতাম। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। মালা আমার ছোটোবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই। ভাঙড়ি জমাই, ট্রেন আসলে কুলির কাজ করি। এখন কখনো কখনো বাদাম বুট বেচি। এই স্টেশন অনেকের সাথে সখ্যতা, কিন্তু মালার সাথে সখ্যতা আমার ছোটোর থেকেই। মালার বাবা মা নেই আমাদের বস্তিতে, ওর বুড়ি নানির সাথে থাকে। আপন বলতে শুধু ওই বুড়ি নানিই সব। স্টেশনের পাশেই বস্তি। এ জীবনের কেমন তা সভ্য জগৎ মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। সভ্য সমাজ যা জানে তার ছিটেফোঁটাও আমাদের সাথে মেলে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা টোকাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা। আমরা সভ্য সমাজের মানুষের মতো অত শিক্ষিত নই। আমরা দুবেলা পেট পুড়ে খেতে পেলেই খুশি হই। আজকে ভাঙড়ি বেশি পাইনি, যা পেয়েছি তা খুব কম। মহাজন টাকা বেশি দেয়নি, 10 টাকা দিয়েছে। মালার সাদা মুখটা আজ কালো হয়ে গেছে, সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কী নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পাই না। আমাদের দিয়ে কেউ কেউ কাজ করে না, আমরা নাকি ছোট। আবার কেউ কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে লাথি মারে। এরাই তো সভ্য সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, ঢের কষ্ট। নে তুই 10 টাকা নে। মালা আমার দিকে একবার তাকায়, আর একবার টাকার দিকে তাকায়। কী ভাবছিস, নে ধর, চাচি তোকে বকবে রে। আমি হাসি, হেসে বলি, মা আমাকে এখন আর বকে না রে। ওই বাবুল চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে আনেন। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়? আমাদের সাহায্য করে তাই। তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো 2 বেলা খাইতে পারি না। আমি আবার হাসি, হাসতে হাসতে গড়াগড়ি খাই। তারপর বলি, আচ্ছা বাবুল চাচাকে বলবো তোরে যেন সাহায্য করে, কেমন? এবার টাকাটা ধর, চল বাড়ি যাই। মালা টাকাটা হাতে নেয়। তারপর দুজন ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেই। বস্তি ফিরে দেখলাম ঝুপড়ির দরজা খোলা। ঝুপড়ি বলতাম ঘরটা ছোট, আর একটাই ঘর। মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই। আমাদের খাট নেই, তাই মা আমাকে কোলের কাছে নিয়ে এখনও ঘুমায়। আব্বা থাকতো আমাদের কষ্ট হতো, কিন্তু এতটা না। আব্বা আর মা দুপাশে ঘুমাতো, আর আমি মাঝখানে। কি শান্তির ঘুম! এখন আমি মায়ের কোলে শান্তিতে ঘুমাই। তবে আমি বুঝতে পারি না, অনেক রাত পর্যন্ত ঘুমাই না। চোখের জল ফেলে। মায়ের চোখের জল মাঝে মাঝে আমার মাথায় স্পর্শ করে। আমি ঘুমের বাহান করে থাকি। আব্বাকে হারানোর পর মা কেমন যেন হয়ে গেছে। তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে হচ্ছে। যবের থেকে বাবুল চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবের থেকে। আব্বা মারা যাওয়ার পর মা তেমন সাজগোজ করতো না, তখন একটু সাজগোজ করে। ভালোই লাগে আমার। সব কিছু এত ভালো চলছিল। বাবুল চাচার মতো মানুষ যদি আরও অনেক থাকতো, তাহলে বস্তিবাসীর এত কষ্ট থাকতো না। ঝুপড়ির সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে। আর কেউ থাকতে পারে কেন জানি আজ ডাকলাম না, চুপি চুপি উবকে দিলাম। যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। যা দেখছি তাই সত্যি। মায়ের সাথে বাবুল চাচা লেপ্টে আছে। দুজনের সুখের সাগরে হয়তো হাবুডুবু করছে। আমি ধরাত করে বসে পড়লাম। যা দেখেছি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এত কিছু বুঝি না, শুধু এটুকু জানি মা আর বাবুল চাচা যা করছেন তা ভালো নয়, খারাপ কাজ, খুব বাজে কাজ। কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই। তখন বাবুল চাচা ঝুপড়ি থেকে বের হয়নি। মালার ডাকে আমি তার দিকে তাকালাম। ও অস্ফুট স্বরে বললাম, যাবি না? কোথায়? ট্রেন আইতেছে। আমি উঠলাম, বললাম, তুই সামনে যা, আমি আইতাছি। আচ্ছা। মালা এগিয়ে গেল। আমি আর একবার ঘরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন যেন কী সলা পরামর্শ করছে। চুপচাপ আমি মালাকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা ব্যাগ ধরতে পারলে মালার আজকের খাওয়াটা হয়তো চলে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু করলো। কেন উকি দিলাম? না দেওয়াইতে ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি
ফিরলাম ঝুপড়িতে। এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল। মনে মনে কপাল চাপড়াতে থাকলাম। সুখের পৃথিবী, মেঘের ঘনঘটা। রাতে ঝুপড়িতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে। আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এ সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঝুপড়িতে ঢুকলাম। বাবুল চাচা চলে গেছে। মায়ের সাথে যে জায়গাটায় খারাপ কাজ করেছিল সেই জায়গাটায় দেখলে মেজাজ তিরিক্ষি হয়ে গেল। মা পেছন থেকে ডাকে, আপন, কী রে বাপ, কী হয়েছে তোর? আমি কোনো কথা না বলে চুপ করে থাকি। মা আবার আমাকে জিজ্ঞাসা করে, কথা কইস না কেন আপন, কী হয়েছে? আমি এবার বললাম, গোস্ত পাইলে গই মা। মা হাসে, উত্তর দেয়, তোর বাবুল চাচা দিয়ে গেছে। বাবুল চাচা শুধু আমাকেও কেন দেয়? বস্তির তো আরও মেলা মানুষ আছে, তোগো তোর বাড়িতে আয় না কেন? খালি আমাকেও দেয় কেন? আমার এই প্রশ্ন শুনে মা হতভম্ব হয়ে যায়। হয়তো মনে মনে ভাবে, এ কোন আপনকে দেখেছি। ক মা, চুপ থাকিস না। মা বলে, তোর এত কথার উত্তর দিবার পামু না, যা গায়ে পানি দিয়ায়। আমি দাঁড়িয়ে থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাওয়ার পর আমার হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না খেয়ে ছিলাম না। মানুষের লাথি উঠছা একবার খেলো আর একবার ঠিক পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো, যা দাঁড়ায় আছিস কেন? মায়ের কথায় আমি কলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা ভার হয়ে গেল। সামনে গরুর গোশত, ডাল আর ভর্তা। আমি শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, গোশত নিলি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না মা। কেন, তোর না গরুর গোশত মেলা পছন্দ? সেই জন্য তোর বাবুল চাচাকে গোশত আনতে কইছিলাম। নে খা, আমি দিতেছি। মা গোশত দেওয়ার জন্য চামচে গোশত তুলে আমার পাতে দিকে ধরলো। আমি প্লেটটা সরালাম। কি হইল বাপ, নে। না মা, খামু না, আজ ভাল লাগতেছে না। কি হয়েছে তোর? আজ এমন করতেছিস কেন? জ্বর আসছে নাকি দেখি? মা আমার দিকে হাতটা বাড়ায়। আমি হাত সরিয়ে দেই। এই হাতে পাপ লেগে আছে যে। মা, বাবুল চাচার আর গোস্ত আনতে কইও না, আমার ভাল লাগে না গোস্ত। আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাক হয়েছে। আমি তার দিকে তাকাইনি, শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ খেয়ে শুয়ে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেলো না, আমার পাশে শুয়ে পড়ল। আজকে আমাকে আর কাছে টেনে নিল না, টানলেও হাত সরিয়ে দিলাম। ওই হাত আর শরীরে পাপ লেগে আছে যে। সারা রাত আমার চোখে ঘুম নেই, শুধু বাবুল চাচা আর মায়ের লেপ্টে থাকার দৃশ্য বারবার মনে হচ্ছিল। এতবার এই দৃশ্যটাকে সরাতে চাইলাম, কিন্তু ব্যর্থ হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখনও স্টেশনের মানুষ সেভাবে জমেনি। ট্রেন আসতে অনেক দেরি হবে হয়তো। আমি অস্ফুট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম। পেটটা ক্ষুধায় চোচো করছে, রাতে ঘুম হয়নি, জেগেছিলাম বেশিরভাগ সময়। শরীরটা ক্লান্ত লাগছে, মনের মধ্যে রাগ যেন ফুসলে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে রোদ উঠছে, দুই একজন করে লোকের আনাগোনা চলছে। রোদের ঝিলিক গায়ে লাগতে অসম্ভব ভালো লাগা কাজ করে। গতকাল ওই ঘটনার পর এই প্রথম ভালো লাগছে। হঠাৎ কারো যেন স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরে তাকালাম। মা। কিরে বাপ, সকাল সকাল এইখানে কী করেছ? এই কথা বলে মা আমার পাশে বসে পড়ল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যাতে মা কিছু বুঝতে না পারে। কে যেন বলেছিল, মা বেশ্যা হলেও সে মা। মায়েদের কাছে তাদের সন্তান রাজপুত্র। আমি জানি না আমাকে কতটা কষ্ট করে মানুষ করছে। হঠাৎ বাবার মৃত্যুটা আমাদের ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি মায়ের দিকে তাকালাম। সকাল সকাল ঘুম ভাঙলো, তাই এখানে এসে বসে আছি। তুই এখানে কী করিস মা? মা মেকি হেসে বলল, তোকে বিছানায় পাইলাম না, ভাবলাম কই গেল পোলাটা। কই আর যাবো মা, আমার তো যাওয়ার জায়গা নেই। মা আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। বলল, এমন কথা কইস না বাপ। তুই যে আমার বাপ মরার পর তুই আমার সব, আমার দুনিয়া। মা তুই বাড়ি যা, ট্রেন আইতেছে, দেখি কেউ কাম দেয় কি না। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি আয় বাপ, চাল ভেজে চা করি। আচ্ছা মা। মা চলে গেল। আমার মনটাও নরম হয়ে গেল। মা তো মাই হয়। মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা। মা এমনই একজন যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা ভোলা যায়। শুধু এটাই বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। ট্রেন আসলো, আমি দৌড়ে গেলাম। যাত্রী আছে কিছু, কয়েকজন ভদ্রলোক নামছে। আমি এগিয়ে গেলাম। স্যার, সুটকেস ব্যাগ ধরতে হইব। কালো কোট পরা লোকটা বলে উঠল, পারবি তুই? অনেক ওজন কিন্তু। আমি হেসে বসলাম, পারুম স্যার, এটা তো আমার কাম। আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে গেল, আরেক হাতে আরেকটা ব্যাগ। আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি, 4 চাকার গাড়ি, খুব সম্ভবত সাহেবদের নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে রাখ। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে নিয়ে বলল, নাম কি তোর? আপন। দারুণ তো, কয়টা টাকা দেওয়া লাগবে?
বিসমিল্লাতে আপনি আইছেন, যা দিবেন তাই নিব। লোকটা হাসলো, হেসে বলল, যা দিব তাই? জি স্যার। একটা 5 টাকার কয়েন দিয়ে বলল, চলবে তো? আমি মনে মনে লজ্জা পেলাম। লোকটা হয়তো বুঝতে পারলো আমার হাত থেকে কয়েনটা নিয়ে 50 টাকার একটা নোট দিয়ে বলল, নে এটা রাখ। স্যার আমার কাছে তো ভাঙতি নেই, পুরোটা রাখ। আর কখনো বলবি না যা দিবেন তাই নেব, নাহলে ঠকলি বুঝলি? মাথা নাড়ালাম। লোকটা তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি 50 টাকার কড়কড়ে নোটটার দিকে তাকিয়ে দেখলাম। স্টেশনে আসতে আরেক সাহেবের ডাক আসলো। আমি দৌড়ে গেলাম। স্যার কিছু ধরতে হবো? হ্যাঁ, এই সুটকেস দুটো নে। সুটকেস দুটো আমার মাথায় চাপিয়ে দিল। বেশ ওজন ছিল। আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম। ওনার সাথে একজন মহিলা, সম্ভবত ওনার স্ত্রী। রাস্তার দিকে আসার পর লোকটা একটা ট্যাক্সি নিয়ে ঠিক করলো। ততক্ষণে আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, কতক্ষণ নামবো? নামাতে পারলেই বাঁচি। সুটকেস দুটো নামিয়ে উনি আমাকে 10 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললো, নে। আমি টাকাটা হাতে নিয়ে বললাম, 8-10 টাকা দেন স্যার, কম হয়ে যায় তো। 8-10 টাকা মানে? এই সুটকেস 10 টাকা, 2 সুটকেস 20 টাকা, 10 টাকা দিচ্ছি, এটাই বেশি দিচ্ছি, যা ভাগ। লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠলো। আমি নরম স্বরে বললাম, স্যার ঠকানো হয়ে যায়। এই কথা শুনে আমাকে লাথি দিয়ে বলল, পাজি ছেলে, মুখে মুখে তর্ক করিস, 10 টাকা দিচ্ছি, এটাই বেশি। এই কথা বলে ওনার ট্যাক্সি করে চলে গেল। আমি মাটিতে পড়ে চেয়েও থাকলাম। গা ঝাড়তে ঝাড়তে ভাবলাম, দুজনের মধ্যে কত ফারাক। একজন কত বিনয়ী, আর একজন কত বাজে, অথচ দুজনে কোটটাই পরা। আল্লাহ এই দুনিয়াতে কত খেলা যে চলে তার ইয়াত্তা নেই। ঝুপড়ি ফিরে দেখলাম মালা মায়ের পাশে বসে আছে। মা চাল ভাজে, তাদের পাশে বসে পড়লাম। মালাকে বললাম, সকাল সকাল তুই? মালার মুখটা কালো হয়ে গেল। মনমর হয়ে বলল, দাদির জ্বর বাড়ছে, বিছানা থেকে উঠবার পারে না, ক্ষুধা লাগছে। মালার কথায় মা বলল, দুপুরবেলা এখানে ভাত খাইস মালা, জেঠিমার জন্য নিয়ে যাস। মালা এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা চাচি। চা আর চাল ভাজা খেয়ে মালাসহ স্টেশনের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর মালা বলে উঠল, তোর পেছনে ধুলা কেন? আমি পেছনে ফিরে তাকালাম। দেখলাম সত্যি সত্যি অনেক ধুলা। ঝাড়তে ঝাড়তে বললাম, এক সাহেব বেটায় লাথি দিছে। লাথি মারছে কেন? 2টা সুটকেসের জন্য 10 টাকা দিচ্ছিল, 20 টাকা চাইতে লাথি মারল হারামজাদা। মালার মনটা খারাপ হয়ে গেল। আমি জানি আমার জন্য ওর অনেক মায়া, অনেক টান, অনেক ভালোবাসে ওই আমায়। আমি 50 টাকার নোটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, নে ধর। 50 টাকা নোট দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এত সকাল সকাল 50 টাকা পাইলি কই? আমি সাহস্য মুখে বললাম, আরেক সাহেব বেটা খুশি হয়ে দিছে, নে ধর, দাদির জন্য ওষুধ কিনিস। মুহূর্তে মালার মনটা ভালো হয়ে গেল। হাসি মুখে বলল, পুকুর পাড়ের পাশে বড় গাছটায় বড়ই পাকছে, চল পেরে খাই, চল। দুজনে পুকুর পাড়ে ছুটলাম। বিকালে ঝুপড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে বাবুল চাচা বসে আছে। মা চুলো ধরিয়েছেন। আমি আসার আগে ঝুপড়ির আড়াল থেকে এটুকু শুনতে পেলাম, মা বাবুল চাচাকে বলছে, সবসময় দিনের বেলা আসবেন না, মানসি খারাপ কয়। মানসি কি তোরে ভাত দেয় জমিলা? জমিলা আমার মায়ের নাম। তাও আপনি যে কোনো সময় চলে আসেন যদি দেখে, সেজন্য কই, চল কাজী অফিসে পার্মানেন্ট করি তোকে, রানী করে রাখবো, আমার মনের রানী। আমার বিয়ের ইচ্ছে নেই, তাই কি হয়ে থাকবি? কাজের পর টাকা, এটুকু তো চ। এ কথা শুনে মা চমকিত হয়ে গেল। বাবুল চাচার দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালো। মায়ের এ চাহিনি দেখে আমার মায়া হলো, বড্ড মায়া। বাবুল চাচা বলে উঠল, বিয়ে করতে চাইছি, তাও তোর হয় না নাকি? আমার বাড়িতে আমার আরও বউ আছে যে তোরে সুখে রাখবে না। আমার আপন, আপনকে নিয়ে ভাবিস না, ওই তো আমার পোলার মতো। এখন রান্নার রাখ, চল ঘরে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। এখন না পরে আমার মেজাজটা খারাপ হতে লাগলো। ঝুপড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম। যাব কি যাব না সেটা নিয়ে দোটানায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত গেলাম। আমাকে দেখে বাবুল চাচা বলে উঠলো, আরে বেটা কী খবর? কামকাজ সব ভালা তো? ভালা। মিছে মিছে ঝুপড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম। বাইরের লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছে। আমি জানি আমি না থাকলে ভালোবাসার কথা বলবো। এখন বাজে লোক মনে হয় তাকে। আমাকে দেখলে বলল, নে লজেন্স খা। আমি বললাম, আমি লজেন্স খাওয়া সাইডে দিছি, তাহলে তোর লগে কি আনুম? কিছু না। কথা বলে আমি হাঁটা দিলাম। মা পেছন থেকে ডাকে, বাপ খাইয়া যা। আমি পেছনে না ফিরে বললাম, পরে খামু। মনে মনে ভাবলাম, আমি তোমাদের সুযোগ দিলাম, ভালোবাসার সুযোগ। গতকাল রাতে ভাবছিলাম, আমি অনেক রাত পর্যন্ত ভেবেছি, একজন নারী একজন পুরুষ ছাড়া অসম্পূর্ণ। আমার মাও আব্বাকে ছাড়া অসম্পূর্ণ ছিল। আব্বা নাই, তাই হয়তো মা বাবুল চাচাকে খুঁজে নিয়েছে। আমাকে হয়তো এদের এ অবৈধ সম্পর্ক মেনে নিতে হবে।
বাড়িতে এখন আমাদের খাবারের কোনো অভাব নাই। নাস্তা, ভালো ভালো তরকারি লেগে আছে, কিন্তু এসব খাবার আমার গলা দিয়ে নামতে চায় না। কিন্তু কী আর করার, মাকে বুঝ দেওয়ার জন্য এসব খেতে হয়। প্রকৃতপক্ষে এসব খাবার খেলে আমার বমি পায়, ভীষণ বমি পায়। অবৈধ রোজগারের খাবার বলে কথা। মা আগে বাড়ি বাড়ি কাজ করতে যেত, আমি স্টেশনে যা পেতাম তাই করে কিছু কাটাতাম। দুজনে আয়ে ব্যয়ে দুবেলা ভাত ভর্তা অন্তত খেতাম, তাতেই শান্তি ছিল, তৃপ্তি ছিল। এখন সেই তৃপ্তিটা পাই না। আমার রোজগার এখন মালাই দিয়ে দেয়। দাদি সারাদিন বিছানায় পড়ে থেকে অসুস্থ, সুস্থ থাকাতে মানুষের বাসায় কাজ করে যা পেত তা দিয়ে দুজনে হয়ে যেত। মালা আমার থেকে ছোট, খুব বেশি পরিশ্রম করতে পারে না, তাই আমার রোজগারটা ওকে দেই। অনিচ্ছা সত্ত্বেও বাবুল মিয়ার আনা খাবারগুলো কোনো মতে পেটে ঢুকাই। এই লোকটা একসময় আল্লাহর দুধ ভেবেছিলাম, কিন্তু এখন একে দুনিয়ার সব থেকে বাজে মানুষ মনে হয়। কারো শরীর ভোগের বিনিময়ে খাবার দিচ্ছে হারামজাদাটা। না জানি কতজনের সাথে এরকম চক্কর তার। আমার মায়ের তাতে মাথা ব্যথা নেই। নিজের শরীর বিক্রি করে টাকা পাচ্ছে, খাবার পাচ্ছে, সেটাই বা কম কিসের? সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের শারীরিক সম্পর্কে নিবারণ হচ্ছে। প্রাপ্তবয়স্ক তো, তাই চাহিদা থাকতেই পারে, নাহলে নারীত্ব পুরুষত্বহীন বলা হয়। আমি এখন চুপ থাকতে শিখে গেছি। মা বলে চলছে তার নিয়মে, আমি সব কিছু দেখে না দেখার ভান করে চলছি। চোখ থাকতে যাকে অন্ধ বলা হয়। আজকে মালা দেখা পেলাম না, ও ঝুপড়িতেও গেলাম না। নানান কারণে মনটা খারাপ আমার। আগের মতো বাড়িও ঢুকি না, ঘরটা নাপাক মনে হয়। কিছু ভাঙড়ি নিয়ে মহাজনের কাছে গেছি বিক্রি করতে। এমন সময় দেখে মালা ছুটে আসলে। কিরে মালা, এমন করে ছুটতেছস কেন? মালা হাঁসফাঁস করতে করতে বলে উঠল, দাদি, দাদি নড়ে না আপন। কি কইস? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তুই চল একবার, ডাক্তারের কাছে নিতে হইব। মহাজনের কাছে টাকা নিয়ে মালার সাথে দৌড় দিলাম। ঝুপড়ির ভেতরে ঢুকলাম, দাদি শুয়ে আছে, কোনো সাড়া নেই। আমি ডাকলাম, দাদি, ও দাদি। ওর বেলা হয়েছে অনেক। দাদি কোনো কথা বলে না, নীরবে শুয়ে থাকে, চোখের পাতাও নড়ে না। মালা ডুকরে কান্না শুরু করে দিল। আমি আবার ঢুকলাম। ওই বুড়ি, মালা কান্দে, দেখোস না? ওঠ। দাদি নিশ্চুপ। মালার কান্না আরও বেড়ে গেল। দাদির শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমি মালাকে বললাম, তুই থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। বলেই ডাক্তারের কাছে ছুটলাম। স্টেশনের পাশে ডাক্তার সাহেবের চেম্বার। রুহুল মিয়া তার নাম। ভালো ডাক্তার, আমার সাথে তার সখ্যত আছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। রুগী দেখছিল ডাক্তারবাবু। আমাকে দেখে তিনি বলে উঠলেন, কিরে আপন, এমন হাঁপাচ্ছিস কেন? আমি ঢোক গিলে বললাম, মালার দাদি অসুস্থ, শরীর নড়ে না, শোনেও না, শরীরটা ঠান্ডা। আপনি চলেন ডাক্তার সাহেব, মালা কান্দে, মালার কান্দন আমার সহ্য হয় না। আপনি যত টাকা ভিজিট চান দিমু, খালি এখন চলেন। আরে এত টাকা কথা বলা লাগে না আপন মিয়া, যাবো তো, শুধু প্রেসক্রিপশনটা লিখে দিয়ে যাচ্ছি। আচ্ছা। ডাক্তারবাবু মালা ঝুপড়িতে ঢুকলো, কী যেন নড়ে চড়ে দেখলো, তারপর বিষণ্ণ বলল, বুড়ি আর বাঁচবার নাই আপন, মইরা গেছে। আমি ধপাস করে বসে পড়লাম। মালার কান্না আরও বেড়ে গেল। বুড়িটা শেষমেশ মরে গেল। মালার কি হবে এবার? মালা যে একা হয়ে গেল, আল্লাহ বুঝি বুঝে না। এই ছোট্ট ছোট্ট মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে এবার? মালা দাদিকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি উঠলাম, আমার ঝুপড়িতে ফিরতে হবে। ঝুপড়ির বন্ধু মনে হয় বাবুল মিয়া এসেছে। অনিচ্ছের সাথে ডাক দিলাম, না ডেকে কোনো উপায় নেই। মা, ও মা। মা ভেতর থেকে জবাব দিল, আপন। হ্যাঁ মা। মা বাবুল মিয়া তখনই বলে উঠল, আপনাকে আগেই বললাম আপন যে কোনো সময় চলে আসবে। অহন না শুনলেন না? অহন কি হইব? কি করে তারে মুখ দেখামো? বাবুল মিয়া মিনমিন করে বলল, আমি কি জানতাম না কি অসময়ে চলে আসবে? আমি আমার ডাক দিলাম, মা, ও মা, আইতেছি বাপ। আমি জানি দুজনের সুখের সাগরে মহাব্যস্ত। আমি ঝুপড়িতে ঢুকলে হয়তো মা ভীষণ লজ্জায় পড়বে। আমি তার সন্তান হয়ে কি সেটা দিতে পারি? মা লজ্জা পেলে আমিও পাবো। মায়ের কালি লাগানো মুখটা আমি দেখতে পাবো না। তাই বাইরে থেকে বললাম, দরজা খোলার দরকার নেই, মালার দাদি মরে গেছে, একটু তাড়াতাড়ি আসবি। মালা খুব কান্দে। মা কাপড় ঠিক করে বাইরে বেরোলো। বাবুল মেয়ে ভেতরে আছে, মায়ের চুলগুলো এলোমেলো। আমি মাথা নামালাম। কি কোষ বাজান, জেঠিমা মরে গেছে? হামা, দাদি আর নাই। তুই ঠিক কইতেছস? হামা, ডাক্তার সাহেব দেখছি বলে দাদি মরে গেছে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো। মা তুই আয়, আমি যাইতেছি। মালা কান্দে কেমন, সামলাম ওরে। যা বাপ, আমি আইতেছি। আমি ছুটলাম মালার ঝুপড়ির দিকে। লোকজন জড়ো হয়ে গেছে। মালা হাউমাউ করে কাঁদছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ কি এমন দিল যে মালার কান্দনে আমার বুকে লাগে? কয়েকজন মানুষ বুড়ির সৎকার করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি মালার পাশে বসে আছি। মালার দাদি শেষ করে ঝুপড়িতে ফিরছে। মা মালাকে নিয়ে এসেছে। যেই সময় থেকে কেঁদেই যাচ্ছে মেয়েটা।
আমার সহ্য হচ্ছে না। মা ওকে চুলোর পাড়ে বসিয়ে রান্না করছে আর বোঝাচ্ছে, দেখ মা, মানুষ সারা জীবন বাঁচে না, সবাই আল্লাহর কাছে ফিরে যাবে, কেউ আগে বা কেউ একদিন। জেঠিমা অসুস্থ ছিল অনেক দিন, এত কষ্টের চাইতে আল্লাহর কাছে চলে গেছে, ভালো না? মালা মাথা নিচু করে বসে মায়ের কথা শুনছে। আমি ভাবছি অন্য কথা। মা হয়তো আজকে বুঝতে পেরেছে আমি তার অবৈধ সম্পর্ক ধরে ফেলেছি, কিন্তু আমি বুঝে না বোঝার ভান করে আছি। মা শেষ পর্যন্ত কি বুঝেছে আমি সেটা জানি না, আর আমার জানার আগ্রহ নাই। আমি শুধু এতটুকু বুঝেছি, আমি বাবুল চাচাকে ঝুপড়ির ভেতর দেখলে মা লজ্জায় মরে যেত। কী দরকার এত বাড়াবাড়ি করার? রাত গভীর হতে শুরু করেছে, মালাকে তার ঝুপড়িতে রেখে এসেছি, নাহলে ঝুপড়িটা ফাঁকা থাকে যে। তারপর তাকে বলে দিয়েছি কোনো কারণে যদি ভয় পায় তাহলে যেন আমাদের ডাকে। মা এক পাশে আর আমি আর এক পাশে শুয়ে আছি। মা বলে উঠলো, বাপ কাছে আয়। মাথায় হাত বুলাই দিই। না মা, ভাল লাগে না। কি হয়েছে বাজান? জানি না, আমায় বল, মাকে বল। মা বললাম, তুই ঘুমা। মা আমাকে কাছে টানার চেষ্টা করো। আমি বললাম, এত কাছে টানিস না, ঘেন্না লাগে। আমার কথা শুনে মা হাতটা দ্রুত সরিয়ে নিল। মনে হচ্ছে হাই ভোল্টেজ শক খেয়েছে। শক খাবারের কথা আজ যে আমি স্পষ্ট বলে দিলাম ঘেন্না লেগে। কেন বাপ? মা অবাক হয়ে প্রশ্ন করলো। আমি বলি, জানি না মা, তো সারা শরীরে এখন নাপাক লেগে আছে, যতই লাখ সাবান দিস না কেন। কীভাবে মুছবি বল মা? মা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, সবাই যদি সব কিছু বুঝতো বাপ, তাহলে তো হয়েই যেত। আমি মেকি হাসি হাসলাম, মনে মনে ভাবলাম হয়তো তাই। আচ্ছা, আপন মানুষ মইরা না গেলে হয় না? কেন মইরে যায়? আনমনে কথাটি বলল মালা। আমি ওর দিকে তাকাই, মুখটা কত শুকনো। ওর কথার কোনো জবাব নেই আমার কাছে। আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না। মানুষ যদি মরেই যাবে তাহলে ঘটা করে তাদের পৃথিবীতে পাঠালো কেন? আর কেনই বা কষ্ট দিয়ে আবার দুনিয়া থেকে তুলে নেয়? মাঝখান থেকে আমরা যাদের ভালোবাসি তারা মারা গেলে আমাদের দুঃখের সীমা থাকে না। মালার দাদি মারা যাবার পর মালার দুঃখের সীমা নেই, আমার আব্বা মারা যাবার পর আমার দুঃখের সীমা নেই। আমি জানি না রে। একটা ইট নিয়ে পুকুরে ছুটে মারলাম। স্টেশনের পাশে নোংরা পুকুর পাড়ে দুজনে বসে আছি। আমাদের মন খারাপ হলে এখানে আসি, আজও এসেছি। চল বড়ই পারি। না রে, ভাল লাগে না। আমি মালাকে কতভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারিনি। ও আর আগের মতো হাসে না, চুপচাপ থাকে, কাজও ঠিক মতো করে না। খাবারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। মাঝে মাঝে মা ডেকে ওকে ভাত খাওয়ায়। আমি এখন মায়ের হাতের ভাত খাই না, ঘেন্না লাগে। বাঁচার জন্য শুধু মায়ের হাতে রান্না করা খাবার খাই। মাকে প্রচণ্ড ভালোবাসি, তাই তাকে ছেড়ে যেতে পারি না। আপন, চল এই স্টেশনে থাইকা দূরে কোথাও চলে যাই, দূরে। মালার কথা শুনে আমি অবাক হই। কি বলে মেয়েটা? হ্যাঁ, দূরে। কেন? এখানে আমার ভাল লাগে না, সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। মাকে খুব ভালোবাসি রে মালা। আমি জানি চাচিকেও সঙ্গে নিব আমরা। মালা এ কথার উত্তর দেওয়ার ভাষা নেই। আমিও এই কোলাহলপূর্ণ স্টেশন চলে যেতে চাই, দূর থেকে বহু দূরে, যেখানে বারবার স্টেশনে আসার শব্দ নেই, সাহেবদের লাথি খাবারের জো নেই, যেখানে বাবুল চাচাদের মতো সুবিধাবাদী লোকজন নেই। কিন্তু মা কি যেতে রাজি হবেন? আমার মনে হয় না। কারণটা হয়তো আমি মালাকে বলতে পারবো না। কি খাইছিলি সকালে? আমি প্রশ্ন করলাম। মুড়ি পানি দিয়ে ভিজাই গেছি, এখন দুপুর গড়াইলো, চল কিছু কিনা খাই। খিদা নাই রে, তুই কত শুকায় গেছিস তুই নিজেও জানিস না। তোর মতো এভাবে কেউ বলে না, বলার লোক নেই। আমি মইরা গেলে ভালো হইতো। আমার চোখের পানি চলে আসে। কী সব আবল তাবল বলে মেয়েটা, এভাবে কথা বলতে আজকে প্রথম দেখেছি। তুই মইরা গেলে আমার কি হবে মালা? আমার তো কেউ নেই, আমি আছি না, তোর বন্ধু। আমাকে ছাইড়া যাস না কখনো আপন। তুই না থাকলে আমি এক্কেবারে মইরা যাবো। আমি মেয়েটার দিকে তাকাই। আজকে তার কষ্টগুলো বলে দিচ্ছে, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, চল উঠি, ঝুপড়িতে যাইতে হবো। দুজনে উঠে স্টেশনের দিকে আসলাম। ভাংড়ির মহাজন আমাকে দেখে চিৎকার করে বলল, কিরে আপন, আজকাল কই থাকিস? ভাংড়ি বেচতে আসস না কেন? ঘটনা কি? মন ভালা নেই মহাজন সাহেব, ভাংড়ি কুড়াইতেছি না, কুড়াইলে নিয়ে আনমু। এসব কথা কইলে হইব? পেটে ভাত জুটবে কেনমে? জুটবে মহাজন স্যার, নইলে পেট খালি রাখবো, সেই অভ্যস্ত আছে। এ কথা বলে আবার হাঁটা দিলাম। শালা শয়তানের বাচ্চা, এতগুলো করে ভাংড়ি দেয়, টাকা দেয় যা ইচ্ছা তাই। ঠকিয়ে খাওয়া এদের স্বভাব। একে না দিয়ে উপায় নেই। এখানে আর এমন কেউ নেই যার কাছে ভাংড়ি দিব। শালারা আমাদের চুষে খাচ্ছে, আল্লাহ বিচার করবে নিশ্চয়। ঝুপড়িতে ফিরে দেখলাম অনেক লোকজন,
ঘটনা কি বুঝতেই পারলাম না। লোকজন ছিছি করছে, ঘরের ভিতরে মা কাঁদছে, বাবুল চাচাকে বেঁধে রাখা হয়েছে। আমাকে দেখে মায়ের কান্না যেন বেড়ে গেল। আমার বোঝার বাকি রইল না ঘটনা কি। একজন এসে আমাকে বলল, আপন তোর মায়ের ভালো ভাবছিলাম, কিন্তু দিন দুপুরে সব খাবার কাম কইরা বেড়াইতে ভাবতে পারিনি। ছি ছি ওয়াক্তু। আমার মেজাজ গরম হয়ে গেল। রাগে বললাম, তাতে আপনাকেও কি ভাবতে কেডাই কইছে? আপনাকেও কাম কাজ নাই? মানুষের ঘরের ভিতরে কী সব দেইখা বেড়ান, লজ্জা সরম নাই আপনাকেও? যেমন মা তেমন পোলা। ওয়াক্তু থুতু অন্যখানে গিয়ে ফেলবেন, এইখানে ভিড় করবে না। যান ভাগেন এখানে। আমার কথা শুনে মহিম চাষা এসে একটা থাপ্পড় দিয়ে বলেন, আমাকে এই বস্তিতে এসব খারাপই চলবে না। খুব বড়সড় কথা শিখে গেছো না? থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার গালে 5 আঙ্গুল মনে হয় বসে গেছে। কতদিন পর কেউ আমাকে মারলো। থাপ্পড় খেয়ে আমি চুপ করে গেলাম। আমার চোখের কোণে পানি জমতে লাগলো। আমি নিজেকে সংবরণ করলাম। আব্বা মারার পর যখন না খাইয়েছিলাম, কেউ কি আসিছিল 1 প্লেট ভাত নিয়ে? কেউ কি একবারও বলেছিল আমি আর আমার মা খাইছি কিনা? বলেছিল কেউ? এখন আসছে, সাধু সাজছে। মহিম চাচা বলল, তোর এসব কথা আমি শুনুম না। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি। আপনারা কেডা? কেন আমাকেও সিদ্ধান্ত মাইনসা নিবু? নইলে বস্তিতে থাইকা বাহির করে দেবো তো করে, বুঝলি? আশেপাশে জড়ো মানুষগুলো বলল, হ্যাঁ ঠিক কইছ। মহিম চাচা এই বস্তির দাপুটে লোক, সবাই ভয় পায় তাকে। তার সামনে এসব কলছি থেকে মালা আমার হাত ধরে টেনে বলছিল বারবার, চুপ কর আপন। আমি থামি নাই। মহিম চাচা বলে উঠল, দেখ জমিলা, তোর পোড়ার লাগে আমার কোনো কথা নেই। যা কথা বলার তোর আর বাবুল মিয়ার লাগে। বাবুল চাচা সাথে সাথে বলল, আপনারা কি করতে চান? হয় তুই জমিলারে বিয়ে কর, না হয় জমিলারে বস্তি ছাড়ুক। বাবুল মিয়া, তুমি কয়েক মাস ধইরা খুব যাতায়াত আশা করতেছো, আমরা সব দেখছি। খালি হাতে নাতে ধরার অপেক্ষায় ছিলাম। আমি জমিলারে বিয়ে করুম। বাবুল চাচার মুখে এসব কথা শুনে মা চমকে উঠল। এ চমকানোর অর্থ আমি বুঝি নাই। এ কথা শুনেই আমি কি বলবো তাও ভাবিনি। কোনো উত্তর নাই আমার কাছে। আমি শুধু নিথর হয়ে বসে পড়লাম। আব্বার জায়গায় অন্য কাউকে আমি কখনোই কল্পনা করতে পারি না। তবে মাকে সুখের জন্য সব পারবো। মা যাতে সুখে থাকে, ভালো খেতে পারে, ভালো পড়তে পারে। মা উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাপ কী চাস তুই? আমি কি কমু মা? তুমি যা বলবি তাই হইব। তুই যদি বলিস আমরা বস্তি ছেড়ে চলে যাই, তাহলে চল বাপ। আর যদি? মা কাঁদছে। সবাই আজকের নাটক দেখছে। জীবনে কখনো এমন পরিস্থিতি আসবে ভাবতে পারিনি। আমি মেকি হাসলাম। তুই সুখে থাকলে আমি সুখী হমু মা। মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কে যেন একজন বলে উঠল, কাজী ডাকো। ময়নার মা, জমিলারে সাজাও, বিয়ের সাজে সাজাও। একথা শুনে আমার কলিজাটা কাঁপা শুরু করলো। কি যে আমার হলো ঠিক বুঝতেছি না। আমি মাকে ছেড়ে উঠলাম। বস্তির এক কোণে গিয়ে বসলাম। মালা আমার পাশে গিয়ে বসলো। মন খারাপ করিস না আপন। আমি ওর দিকে তাকিয়ে মেকি হাসি। মানুষ কত তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাতে আমার কি? আজকের এই ঘটনা হয়তো 2 দিন পর সবাই ভুলে যাবে, কিন্তু যদি আমার মা ভালো থাকে, থাকুক না, সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার মাকে বধূবেশে দেখার কোনো ইচ্ছে আমার ছিল না। আমরা যেভাবে ছিলাম সেটাই ভালো ছিল। একবেলা অভুক্ত থাকতাম, সেটাই ভালো ছিল। কিন্তু তাতে সুখ ছিল, শান্তি ছিল। রাতে ট্রেন আসার শব্দে আমাদের শান্তির ঘুম হতো। কিন্তু শেষ কয়েক মাসে আমার চোখে ঘুম নেই, শান্তি নেই। বাড়িতে হাড়হামেশাই মা জানলে গোশ স্ত্রীকেই রান্না হতো। এসব খেয়ে আমি তৃপ্তি পাই না, পেট ভরে না। কিন্তু পান্তা, মরিচ, পেঁয়াজ দিয়ে ডলে ডলে খেতে মন চায়, যাতে সুখের ঢেকুর উঠে। খাওয়ার পর আল্লাহর শুক্রিয়া আদায় করে মুখ থেকে অস্ফুট স্বরে বলে বলে উঠতাম। মা আর বাবুল চাচার বিয়ের আয়োজন অনেকটা সময় পার হলো। কাজী ডেকে এনে বিয়ে পড়ানো হলো। আমি মনে মনে অনেকটা ভেঙে পড়েছি, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না। মালা আমার হাতটা শক্ত করে ধরে আছে। মাকে আমি বধূ বেশে এখনও দেখিনি। নিশ্চয় অনেক সুন্দর লাগছে। লাগবেই তো। আমার মা পৃথিবীর সব থেকে সুন্দরী মা। হতেই হবে। মা কার সেটা তো দেখতে হবে। ছোট করে খাওয়ার আয়োজন হয়েছে। বস্তির লোক সেখানে নাকি আমন্ত্রিত। হুট করে এত কিছু হয়ে গেল, আমি সবটা বুঝে ওঠার আগেই যেন শেষ। খাওয়া দাওয়ার জন্য বাবুল চাচা তার কাঁচা টাকা বের করে খরচ করতে দিয়েছে। এখনও বাবুল চাচাই বলছে, তাকে আব্বা বা বাবা ডাকার বিন্দুমাত্র আমার ইচ্ছে নেই। আমার আব্বাই একজন আমার জন্মদাতা। খাওয়ার সময় আমাকে আর মালাকে নিয়ে যাওয়া হলো। মায়ের পাশে আমাকে বসতে দেওয়া হলো। মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এই কান্না আমার হৃদয়টাকে নরম করে দিচ্ছে বারবার। আমি নিজেকে চেপে রাখছি। আমি কান্না করলে এখানে জন্য আর এক
পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেটা আমি একদম চাই না। এই প্রথম নিজের ঝুপড়িতে নিজেকে অতিথি মনে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও খাবার খাচ্ছি। অল্প সময় 3 পদ করে ফেলছে। আমার মায়ের বিয়ে উপলক্ষে বস্তিবাসীর এই নাটকটা আমার ঠিক পছন্দ হলো না। খাওয়া শেষ করে বাবুল চাচা আমাকে বলল, আপন, তুই আর তোর মা আমার বাড়িতে থাকবি, এই ঝুপড়িতে থাকা চলবে না। তার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। কি বলে লোকটা? আমার আব্বার বানানো ঝুপড়ি ছেড়ে আমি নাকি তার ঘরে গিয়ে উঠবো? পাগল নাকি? না না, আমি এখানেই থাকবো, আপনি মাকে নিয়ে যান। আমার কথা শুনে না আমাকে জড়িয়ে ধরলো। না বাপ, তুইও চল, তোরে ছাড়া আমি থাকবার পারব না। না মা, এটা হয় না। ওটা তোর বাড়ি আর এটা আমার আব্বার ঝুপড়ি। আমার আব্বা নিজ হাতে এটা বানাইছে। আমি এইটা ছাইড়া কোথাও যাবো না। তোরে ফেলায় আমি কেমনে যাবো বাপ? কেমনে থাকুম তোরে এখন এইখানে একলা ফেলায়? চল বাপ, জেদ করিস না। কিন্তু আমি আমার কথায় অনড়। বললাম, না মা, আমারে তুই জোর করিস না। এমন সময় বাবুল চাচা বলে উঠলো, যাইবে না ঠিক আছে, তয় দিনে একবার হলেও মায়ের দেখা করে আসিস। আমি বললাম, আসুম, আমি মায়েরে না দেখা থাকবার পারুম না, প্রতিদিন একবার করে যামু। মা যাওয়ার সময় হাউমাউ করে কাঁদলো, আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। আমি কাঁদি নেই, চুপচাপ পাথরের মতো দাঁড়িয়েছিলাম। সে শুধু একটাই কথা বললাম, যা মা, দেরি হইতেছে। মা যাবার সময় বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম। বুকটা আমার ফেটে যাচ্ছিল। চোখের পলক ফেলছিলাম না, ফেললে যদি চোখ দিয়ে পানি ঝরে তাই। কে যেন বলে উঠল, যাক, আপদটা বিদায় হলো। আমার মা আপু ছিল। আমি মেয়েকে হাসলাম। হায়রে সমাজ, যে সমাজ এক মুঠো ভাত দিতে পারে না, সেই সমাজ মানুষকে খুব সহজে অপরাধীর কাঠগড়া তুলে পুতুল নাচ নাচায়। কত রঙ্গ দেখবে মাবুদ। রঙের দুনিয়া তো রংলীলা চলবেই, যার ভুক্তভোগী আমরা হই নিচু স্তরের মানুষেরা। আস্তে আস্তে সবাই বিদায় হলো, শুধু মালা আমার পাশে দাঁড়িয়ে। সবাই যখন চলে গেল তখন মালা বলে উঠল, কাঁদলি না তুই? কেন কাঁদব রে মালা, কোন দুঃখে? চাচি তোরে সাইডে চলে গেল, তাতে কি মালা? মা তো সুখ পাইব, আমার জন্য মা কেন সুখ থেকে বঞ্চিত হইবে বল? মালা মাথা নিচু করে গেল। আমি ধপাস করে বসে পড়লাম। চোখের পলক ফেলতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঝুপড়ির ভেতরে আমি আজ একা। বালিশটা টেনে নিয়ে শুয়ে পড়লাম। পাশ ফিরে দেখি জায়গাটা খালি। মা থাকলে ওখানেই ঘুমাতো। আমার চোখে পানি চলে আসলো, বুকটা হাহাকার করে উঠলো। আমি হু হু করে কেঁদে উঠলাম, জোরে জোরে কাঁদতে লাগলাম। আজ আমি একা, বড্ড একা। আল্লাহ একই পরীক্ষা নিচ্ছে আমার। বাইরে বাতাস বইছে, জানলা দিয়ে দেখলাম। আকাশে খুব মেঘ, দমকা হাওয়া বইছে শুরু করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি কাঁথাটা টেনে জড়সড় হয়ে থাকলাম। বাইরে বৃষ্টি শুরু হচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্নার শব্দ এই বৃষ্টির শব্দে কেউ শুনবে না। কেউ এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে না, ভয় পাস না বাপ, আমি তো আছি। এই প্রথম নিজেকে এত একলা মনে হচ্ছে, অথচ 6 মাস আগে কত সুখী ছিলাম। সেসব কথা ভাবতে আরও বেশি কষ্ট পাচ্ছি। নানান কথা ভাবতে ভাবতে রাতটা পার হয়ে গেল। চোখে আমার ঘুম নেই, ফুলে গেছে। বৃষ্টি থেমে গেছে। বাইরে রোদ উঠছে। ঝুপড়ির বাইরে থেকে আওয়াজ আসলো, আপন ওঠ আপন। আমি বিছানা থেকে উঠলাম, আসতেছি। আওয়াজ দেখে বুঝলাম মালা এসেছে। ঝুপড়ির দরজা খুলে বিছানায় এসে বসলাম। মালা আমার পাশে বসলো। তোর চোখ ফুলে গেছে কেন? মা নাই তাই ঘুম হয়নি। মনে হয় তুই কাঁদছিলি। আমি মাথা নিচু করে বললাম, না, কাঁদি নেই। কাঁদবো কেন? মা তো সুখেই থাকবে। মায়ের সুখে আমার চোখ। চল বাইরে যাই, ক্ষুধা পাইছে আমার। পটে মুড়ি আছে, নিয়ে খা। বাইরে যাবি না? না। কেন? ভাল লাগে না। মালা আমার কথা শুনে মনটা খারাপ করে ফেললো। আমি বুঝতে পারলাম আমার মন খারাপ করে থাকাতে কষ্ট পেয়েছে। আপন বলতেই মালাই আমার এখন সব। আমি গেলাম বলে মালা উঠতে লাগলো। আমি বুঝলাম ও মন খারাপ করেছে। আমি বলে উঠলাম, দাঁড়া, আমি যাই। অনিচ্ছা সত্ত্বেও আমি ঝুপড়ি বন্ধ করে বাইরে বেরোলাম। আমি কখনোই মালাকে কষ্ট দিতে চাইনি। মাকে খুব মনে পড়ছে। কাউকে কিছু বলতে পারছি না, মালাকেও নয়। বিকেলবেলা পুকুর ঘাটে বসে গতকালের ঘটনা ভাবছি। গতকাল নিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। আচ্ছা, মা ভালো আছে তো? আমাকে তার মনে আছে, নাকি নতুন সংসার পেয়ে আমাকে ভুলে গেছে? কই, একবারও তো ঝুপড়িতে আমাকে দেখতে আসলো না। বিকেল গড়িয়ে যাচ্ছিল, খুব আশা করেছিলাম মা আসবে, আমাকে কাছে টেনে নিবে। আমি আসছি রে বাপ, আর কোথাও যাবো না। আমার চোখের কোণে পানি জমতে লাগলো। একটা ইট সোজা পানিতে ঢিল মেরে চোখের পানি মোছার ব্যস্ত চেষ্টা করলাম। মাকে খুব দেখতে ইচ্ছা করছে। মা যদিও খুব দূরে থাকে না, তবুও ওই হারামজাদার বাড়ি যেতে আমার ঘৃণা করছে। লোকটাকে আমার এখনও সুবিধার মনে হচ্ছে না। শুধুমাত্র মায়ের সুখের কথা ভেবে আমি কিছু বলি নেই। আপন, নে বাপ, খাইয়ে নে। দেখ তোর জন্য কত খাবার নিয়ে আসছি। না মা, আমি খাবো না। কেন বাপ? আমি তোর উপর রাগ করছি। সারাদিন আসিস নাই কেন? তুই জানিস না তোকে ছাড়া আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না? এখন তো আইসি বাপ, নে খাইয়া নে। না, খাবো না। আচ্ছা, আমি তোরে খাওয়াই দিই, নে হা কর।
আমি হাঁ করতে চোখ খুললাম। অন্ধকার ঘর, পাশের কুপিটা জ্বলছে, কোথাও কেউ নেই। চারপাশটা ভালো করে দেখলাম, না কেউ নেই। ঝুপড়ি থেকে বাইরে বেসলে, না আসলেই কেউ নেই। তাহলে সেটা আমার স্বপ্ন ছিল? আমার চোখ আবারও পানি চলে এসলো। বিছানায় বসে শব্দহীন কান্না জুড়ে দিলাম। মায়ের শোয়ার জায়গাটা বারবার দেখতে লাগলাম। নেই, মা নেই, মা থাকতেও নেই। হয়তো আর কখনো কাছে পাবো না তাকে। আমাকে কাছে টেনে বলবে না, আয় বাপ, তোর মাথায় হাত বুলাই দিই, তুই ঘুমা। এই ঝুপড়ি কত ছোট, তাও কেন জানি বড় মনে হচ্ছে। যেখানে যা রাখছিলাম সেখানে সেটা এখনও সাজানো হয়েছে। কোনো কিছু ওলটপালট করিনি। মাকে খুব বলতে ইচ্ছে করছে, মা আমি তোকে ভালোবাসি মা। সকাল থেকে মাকে দেখার জন্য মনটা খুঁতখুত করছিল। রাতে মাকে স্বপ্নে দেখেছিলাম। মা ছাড়া আমি কতটা অসহায় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শুধু আমি না, যাদের মা নেই তাদের ক্ষেত্রে হয়তো কথাটা প্রযোজ্য। মানুষের মুখে মুখে একটাই কথা অনেকবার শুনেছি, বাবা না থাকলে নাকি বাবার অভাব মা কিছুটা হলেও পূরণ করতে পারে। কিন্তু মা না থাকলে বাবা সে অভাবটা নাকি পূরণ করতে পারে না। মা বাবা না থাকলে তার বটগাছটাই থাকে না। বটগাছ না থাকলে ছায়া পাবো কোত্থেকে? আমি যে ঝুপড়িতে থাকি সেখান থেকে অল্প কিছু দূরে মা থাকে। দুদিন হয়ে যাওয়ার পর যখন মা আমাকে দেখতে আসলো না, তখন তার প্রতি আমার অভিমান হলো, প্রচণ্ড অভিমান। মনে মনে রাগ হলো, দুদিনে মা আমাকে ভুলে গেল কীভাবে? 12 বছরের ছেলেটাকে এত তাড়াতাড়ি ভুলে গেল একটা উটকো লোকের জন্য। উটকো লোক বলছি কেন, উনি তো আমার মায়ের স্বামী, এখন আইনত স্বামী। তার প্রতি মায়া ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। হয়তো তার কাছে বেশি ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গেছে। তবুও মা ভালো থাকুক। আমি না হয় একটু কষ্ট পেলাম, তাতে কি? তবে আমি আশাবাদী, একটা সময় আমি সুখের মুখ দেখব। আল্লাহ নিশ্চয় আমাকে নিরাশ করবেন না। একটা মানুষ হয়তো সারাটা জীবন কষ্টে থাকে না, একটা সময় অন্তত সুখ পায়। সে আশায় আমাকে চলতে হবে অনেকটা পথ। নিজেকে নিজেই বুঝিয়ে মায়ের সাথে দেখা করতে গেলাম। সাথে মালা। আমি কোথাও গেলে মালাকে সাথে নেই। ওর যেমন এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই, ঠিক তেমনই আমার মা থাকতেও নেই। তোর কি মনে হয় মালা, মা এখানে অনেক সুখে থাকবে? জানি না রে, তো ওই মানুষটা আমার ঠিক সুবিধার মনে হয় না। আমারও রে, আল্লাহ কি করে দেখি। আমার মাকে যদি হারামজাদাটা কষ্ট দেয় তাহলে খুন করুম। ছি, এমন কথা বলিস না। বাবুল চাচার বাড়িটা আমি ঠিক চিনি না। মানুষের কাছে জিজ্ঞাসা করে শেষে খোঁজ পেলাম। আমাকে দেখে বেশ কয়েকজন টিটকারি করলো, তাতে আমার কি? আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করিনি। আমি শুধু আমার মাকে দেখতে এসেছি। বাড়িতে ঢুকে দেখলাম বেশ বড় বাড়ি, অনেক কয়েকটা ঘর, অন্তত আমার ঝুপড়ির থেকে অনেকটাই বড় সড়ো, বেশ গোছানো বাড়ি। আমি বাড়িতে ঢুকে চারিদিক ভালো করে দেখছি। এমন সময় দেখি বাবুল চাচা মোটর বাইক নিয়ে বেরোচ্ছে। আমাকে দেখে বলল, কিরে আপন, হঠাৎ এই সময়? ওনার একথা শুনি আমার ভালো লাগলো না। কি বলে লোকটা, প্রথম বাড়িতে আসলাম তাতেই এ প্রশ্ন? আমি বললাম, মাকে দেখতে এসেছি। ও, আমার কথা শুনে বাবুল চাচা জোরে জোরে ডাকলো, জমিলা, ও জমিলা। ছোট্ট একটা ঘর থেকে উত্তর আসলো, কি তোমার পোলা আইছে? ঘরটা থেকে ধোঁয়া উঠছিল, দেখেই মনে হচ্ছে রান্নাঘর ওটা। বাবুল চাচা বাইকে করে কোথাও যেন গেল। মা আমাকে দেখে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে সারা মুখটাতে চুমুতে ভরিয়ে দিল। আমার চোখে পানি আসলো, কিন্তু পানি ফেলতে পারছিলাম না, যদি মাও খেতে দেয় সেজন্য। মা আমাকে বলল, কেমন আছিস বাপ? আমি হাসার চেষ্টা করে বললাম, ভালো আছি মা, তুই কেমন আছিস? মা আনমনে উত্তর দিল, তোকে ছাড়া কেমনে ভালো থাকি বাপ? তাহলে 2 দিন পার হয়ে গেল, তুই ঝুপড়িতে গেলি না কেন? আমার কথা শুনে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি মায়ের মুখটা ফ্যাকাশে হওয়ার অর্থ বুঝিনি। মা মালাকে বলল, তুই কেমন আছিস মালা? মালা হাসি মুখে বলল, ভালো আছিস চাচি। মা আমাদেরকে নিয়ে ঘরের ভেতরে গেল। ঘরটা বেশ পরিপাটি, বেশ সাজানো গোছানো। বিছানায় একটা ফুলের চাদর, চারিদিকে সুন্দর করে সাজানো আছে, ঠিক যেমন বাসরঘর সাজানো হয়। মায়ের বেশভূষা দেখে বেশ ভালো লাগলো। সুন্দর একটা শাড়ি পরেছে, হাতে চুড়ি, গলায় মালা, কানে দুল। দেখেই বাহ্যিক দিক দিয়ে বোঝাই যাচ্ছে মা বেশ ভালোই আছে। মাকে দেখে মনটা খুশিতে ভরে উঠল, কিন্তু মায়ের মুখটা ভার। মা আমাকে না বললেও আমি ঠিক বুঝতে পারলাম, কিন্তু মাকে কোনোভাবেই এটা জিজ্ঞাসা করতে পারছি না। মা আমাকে বলল, সকালে কি খাইছিস বাপ? পরোটা খাইছি। মা তুই কি খাইছিস? মা আমার কথায় মা মেখে হাসলো। এ হাসির আড়ালে যে বিষণ্ণতা লুকিয়ে আছে আমি সেটা ঠিক ধরতে পেরেছি। মা বলল, তোর নতুন আব্বু পায়েস খাইতে চাইছিল, সেটাই আমি খাইছি। নতুন আব্বুর কথাটা শুনে আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেল, রাগ হলো। আমার আব্বু একজন, আমার জন্মদাতা। না মা, নতুন আব্বু কইস না, আমার ভাল লাগে না, আমি তারা চাচা ডাকুম। আমার কথা শুনে মা কিছু বলল না, ঘরে বসিয়ে রেখে কোথায় যেন চলে গেল। একটু পর বাটিতে পায়েস নিয়ে এসে বলল, আয় তোদের খাইয়ে দেই পায়েস। এক সময় কত নাম শুনেছি আর দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। খাওয়া হবেই বা কী করে?
যার ঘরে নুন আনতে পন্তা ফুরায় তার ঘরে পায়েস করে বিলাসিতা। তবে মা পায়েস রান্না কোথা থেকে শিখেছে আমার সে সম্পর্কে কোনো ধারণাই। মায়ের অতীত আমার অজানা, কখনো তাকে তার আব্বা মা সম্পর্কে জিজ্ঞাসা করা নেই। মা আমাদের পায়েস খাইয়ে দিচ্ছে আর বলছে দুপুরে ভাত খাইয়ে যাস। আচ্ছা মা, এত বড় বাড়িতে আর কেউ থাকে না? মা হাসে বলে, না বাপ, আমি একলাই থাকি, তুইও চলে আয়, একলগে থাকুম। না মা, আমার বাপের ঝুপড়ি ছেড়ে কোথাও যাবো না, তোরে ছাড়া যে আমি থাকবার পারি না, প্রতিদিন তোরে দেখে যাবো মা। মা পানি দিল, পানি খেয়ে বললাম, আমার কাছে গেলি না কেন মা? নতুন বাড়িতে অনেক কাজ বাপ, তুই না আসলে কালই যাইতাম। ও, তোরা থাক, আমি তরকারি দেখি। আচ্ছা মা। মা চলে গেল, আমি আর মালা বসে আছি। মালা সারা ঘরটা ঘুরে ঘুরে দেখছে মায়ের সাজগোজের অনেক জিনিস। আপন দেখ দেখ কত সুন্দর। মালা, বেশি টাকা কামাইলে তোরে কিনে দিমু। সত্যি কইতেছিস? সত্যি। দুপুরে খাওয়া দাওয়ার পর মালাসহ স্টেশনে আসলাম। আসার সময় মায়ের চোখে স্পষ্ট পানি দেখছি। আমি জানি না আমাকে ছাড়া মা ভালো নেই। আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, কাল পরশু আসিস বাপ, মালাকে সাথে নিয়ে আসিস। আচ্ছা। স্টেশনে এসে মালাকে জিজ্ঞাসা করলাম, মা কি সত্যি সত্যি ভালো আছে রে? আমার তো মনে হয় আমার জন্য মনে হয় ভালো নেই। আমার কথা মা ভাবে খুব। হ্যাঁ রে, ঠিক হয়ে যাব, ট্রেন আইতেছে, চল। আমরা দুজনে দৌড়ে গেলাম। মালা একদিকে দৌড় দিল, আমি আর একদিকে। দুজনে একদিকে গেলে সুটকেস নেওয়ার চাহিদা কমবে, দুজন দুই দিকে গেলে অন্তত একটা করে কাজ হলেও কাজ পাবো। এক সাহেব আমাকে ডাক দিল, আমি দৌড়ে গেলাম। স্যার, কিছু ধরতে হবে? হ্যাঁ। লোকটার ভাব শেখে মনে হচ্ছে সবে বড় লোক হয়েছে, সেই জন্য আলাদা একটা ভাব নিচ্ছে, কথাবার্তা সুবিধে না। আমি ওইদিকে ততটা খেয়াল না করে সুটকেস দিতে মাথা তুলে ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। লোকটার সাথে কেউ ছিল না, ফোনে কার সাথে যেন কথা বলছিল। কথার ধরন দেখে আমার বেশ হাসি পাচ্ছিল। ওপরে ফিটপাট আর ভেতরে সদরঘাট। আমি সুটকেস নামিয়ে বললাম, স্যার 30 টাকা দিন। 30 টাকার কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। 10 টাকার নোট একটা হাতে দিয়ে বললো, যা ভাগ। আমার মেজাজ গরম হয়ে বলল, ভাগ মানেটা কি? আপনার ব্যাগের ওজন অনেক, তার উপর দুটো ব্যাগ, 10 টাকা হইব না, 30 টাকা দেন। এটাই বেশি দিচ্ছি, চল যা এখান থেকে। না স্যার, 10 টাকা নিব না, 30 টাকাই লাগবো, না হলে এটা ফেরত নেন। জানোয়ারের বাচ্চা, যা ভাগ। সাহেব বাম্মা তুলে গালাগালি দেবেন না কিন্তু। কি করবি রে? কথাটা বলে লোকটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার রাগ চরম সীমানায় পৌঁছালো। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাতের কাছে ইটের টুকরো দিয়ে সোজা মাথা বরাবর ছুঁড়ে মারলাম। টুকরোটা ওনার কপালে লাগলো, সাথে সাথে ওমা বলে চেঁচিয়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম রক্ত চড়ছে। মনে মনে রাগের মাত্রাটা মনে হয় একটু কমেছে। মাটি থেকে উঠে দৌড় পালালাম। মালা আমাকে দেখে বলল, দৌড়াইতেছিস কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এক ব্যাটার মাথা ফাটাই দিছি, চল পালা আমার লগে। মালা আমার কথা শুনে আমার সাথে দৌড় দিল। লোকটার মাথা ফাটিয়ে দৌড়ে অনেক দূরে চলে এসেছে। হাঁপাতে হাঁপাতে রেল লাইনের উপরে বসে পড়লাম। আমার হাত সাথে মালা হাঁপাতে লাগলো। আমি ঢোক গিলে বললাম, মনের জ্বালা মিটছে, শুয়োরের এমন টাইট না দিলে শিক্ষা হইব না। ঠিক কইছিস, তয় যদি পুলিশের কাছে নালিশ করে করুক, আমিও কমু। আমার লাথি দিছে, ধাক্কা মারছে। 2-3 ঘন্টা স্টেশনের দিকে ফিরেও তাকাবো না। চল ঝুপড়িতে যাই। হ্যাঁ চল। দুজনে মিলে ঝুপড়িতে চলে আসলাম। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা নামতে শুরু করলো। মায়ের কাছে খেয়ে এসেছি সেই দুপুরবেলা, এখন পেটে অনেক খিদা। মালাকে বললাম, খিদে লাগছে। আমার দিকে তাকিয়ে বলে, তা তো লাগছেই, চল খিচুড়ি পাকাই। তুই খিচুড়ি পাকাতে জানিস? তুই শুধু চুলা জ্বালা, আমি চাল ডাল নিয়ে আসি। ঠিক আছে। আমি মুদির দোকানে চাল ডাল নিয়ে আসি, পকেটে 40 টাকা। খিচুড়ি খেলে এক্ষুনি শেষ। যেহেতু মালাকে খিচুড়ির কথা বলছে, সেহেতু চাল ডাল নিতেই হবে। খলিল চাচার কাছ থেকে চাল ডাল নিয়ে এলাম। চাচা বলল, চাল ডাল দিয়ে কি করবি? তোর মা আসছে নাকি? না চাচা, রাতে খিচুড়ি পাকামো। তোর মা আসে না দেখতে? না চাচা, আসে নাই, আমি গেছিলাম দেখতে। তুই গেছিলি? হ্যাঁ চাচা। মন যে মানে না, মা ছাড়া কেমনে থাকি বল? তা ঠিক। তা ভালো আছে তোর মা? দেখে তো মনে হইল ভালো থাকলেই ভালো। চাচা একটা দীর্ঘশ্বাস পেল। আমি চাল ডাল আর বাকি কিছু সবজি নিয়ে ঝুপড়িতে আসলাম। মালা ততক্ষণে চুলায় আগুন ধরানোর জন্য জোর কদমে এগিয়ে যাচ্ছে। প্রচুর ধোঁয়া উঠছে, কিন্তু আগুন জ্বলে না। মালা কখনো রাঁধে না, চুলোর ধরনটাই তার কাছে ঢের বেশি মনে হচ্ছে। ফু দিতে দিতে করুণ অবস্থা। আমি হেসে বললাম, হয়েছে, তোকে আর চুলা জ্বালাতে হবে না, তুই এগুলো ধুয়ে আন। আচ্ছা। আমি চুলো ধরালাম। মালা চাল ডাল ধুতে শুরু করলো। ধোয়া শেষ হলে মালা বলল, তুই কি সত্যি খিচুড়ি রান্না করতে জানিস? আরে না, কোনোদিন করিনি, আজ করতেছি। মাকে রান্না করতে দেখছিলাম, সেরকম করি, চেষ্টা করি। মা তো আর আমাগো লগে থাকবো না, এখন নিজেকে সব শেখা লাগবো। ঠিক, তা ঠিক। মালা আমার কথায় তাল মিলালো। আমি আবার বললাম, শুনেছি খিচুড়ি নাকি খাটনি কম, সব ধুয়ে চড়ালেই হয়, সেই জন্য। ও, চুলোয় খিচুড়ি। এদিকে ফু দিতে দিতে আমার অবস্থা খারাপ।
কাঁচতে লাগলাম, তারপরে চেষ্টা থামালাম না। একসময় খুব জোরে আগুন জ্বলে উঠল। মালা খুশি হয়ে তালি দিলে বলল, ইয়ে জ্বলছে। অনেক সাধনার পর রান্না শেষ, কিন্তু চাল ফোটেনি। খুব বেশি সুগন্ধ বের না হলেও যা হয়েছে মন্দ নয়। প্লেটে করে নিয়ে দুজনে বসলাম। মুখে প্রথম ঘাস দিতে চাবাতে চাবাতে বললাম, খারাপ হয়নি রে মালা, খেয়ে নে। আচ্ছা, তয় কিছু চাল পুরো ফোটে নেই, সমস্যা নাই, পেটের ভিতরে গিয়ে ফুটবো। বলেই মালা হো হো করে হাসতে লাগলো। আমি তার সাথে যোগ দিলাম। প্রথমবার রান্না করলাম, সেই হিসেবে অনেক ভালো হয়েছে। ঠিক কইছিস, শোন একটু রাইখে দেই, কাল সকালে খাইয়া ভাঙতি কুড়াইতে বাইর হবো। আচ্ছা, পেট পুড়ে খেয়ে একটা ঢেকুর তুললাম। মালাকে পেটটা দেখে বললাম, দেখ কতগুলো খাইছি আমিও। মালা একথা শুনে দুজনে হাসতে লাগলাম। মালার হাসি আমার খুব ভালো লাগে, ওর খুশি দেখলে মনটা ভালো হয়ে যায়। আমার তো আর মা নাই, মালাকে নিয়ে যতটুকু পথ চলা ততটুকুই চলতে হবে। দুজনেই আমরা এতিম। দিন যাচ্ছে মন্দ না, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। মাঝে মাঝে খিচুড়ি রান্না করে দুজনে খেতাম, কখনো সস্তার কোনো হোটেলে ভাত খেতাম, সপ্তাহে 2 দিন মায়ের কাছ থেকে ঘুরে আসতাম। এই তো জীবন। সেদিন হঠাৎ আমার মনটা খারাপ, মায়ের কাছে যেতে মন চাচ্ছিল। বিকেলবেলা চলে গেলাম মায়ের কাছে। মা তখন আঙ্গিনায় চাল বাড়ছে। আমাকে দেখে খুশি হলো, কী রে বাপ এ সময়? হ্যাঁ মা, তোকে দেখতে মন চাইছিল তাই। আমাকে কাছে বসিয়ে আদর করলো। আমাকে খুব ভালোবাসিস না? খুব। কখনো যদি আমার বিষয়ে খারাপ কিছু শুনিস তাহলে বিশ্বাস করিস না ভাব। মায়েরে আগে জিজ্ঞাসা করবি, কেমনে? আচ্ছা মা। মা আগের থেকে সুন্দরী হয়েছে, সবসময় সেজেগুজে থাকে, আমার বেশ ভালোই লাগে। আমি সবসময় মাকে এমনই দেখতে চেয়েছিলাম, কখনো তার মুখটা অন্ধকারে ঢেকে না যায়। আচ্ছা মা, তুই কি সত্যি ভালো আছিস? মা হাসে আর চাল বাসে। আমি জানি না, হয়তো কোনো কারণে সুখে নেই। কী যে কারণ সেটা আমার কাছে অজানা। মাকে কয়েকবার জিজ্ঞাসা করার পর সেটা নিয়ে কখনো মুখ খুলেনি। আমি চেষ্টা করছিলাম কিন্তু বলেনি, হয়তো আমাকে বলার মতো না তাই বলেনি। মা বলে, ভালো আছি বাপ। কিন্তু এমন সময় মোটর বাইকের শব্দ। বাবুল চাচা। মায়ের হাসিটা নিমেষে উবে গেল। চাচা আমাকে দেখে বিদঘুটে একটা হাসি দিয়ে বলো, কিরে সব ভালা তো? আমি মাথা নাড়ি বললাম, সব ভালা। আইজ অসময়? না মানে বলতেছি, আসলে তো দুপুরে আসিস, আজ বিকেলে তাই। মারে দেখতে মন চাইলে তাই। ও জমিলা, ওরে নাস্তা দে আর আমাকে 1 গ্লাস পানি দাও। আচ্ছা ঘরে যান, আমি আনতেছি। এই কথা বলে মা আমাকে বারান্দার টুলে বসিয়ে চালের পাতিল নিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘর থেকে গ্লাস করে পানি নিয়ে ঘরের দিকে গেল। যাওয়ার সময় আমাকে বলে, একটু দাঁড়া বাপ, ওনারে পানি দিয়ে আইতেছি। আচ্ছা মা। মা ঘরে গেল, আমি বাইরে বসেছি। এই লোকটার আসল মতলব আমি এখনও ধরতে পারিনি। মায়ের বিয়ে 4-5 মাস হয়ে গেল, তাও যখন আসি তখন আমাকে দেখলে হাসে। খুব বেশি কথা বলে না। আগে যেমন লজেন্স দিয়ে বাইরে পাঠিয়ে দিত, এখন সেটা দেয় না। একদিন আমি মানা করার পরেও আর সেটা দেয়নি। ঘর থেকে মা আর বাবুল চাচার কথার অস্পষ্ট শব্দ আসছে। আমি প্রথমে না শোনার ভান করেও পরে একটু এগিয়ে গেলাম। তাতে যা শুনলাম, চাচা বলছে, এখন আসছে কেন আপন? ছোট মানুষ, দেখতে মন চাইছে তাই আসে। দুপুরবেলা আসতে পারে না? তোমার পড়ালে কও বিকালে যেন না আসে কোনো দিন, আসলে দুপুরে যেন আসে। আপনকে কিছু কইয়েন না, আমি ওরে বুঝাই কমু। আচ্ছা, এখন তোরে যত তাড়াতাড়ি পারিস বিদায় কর, লোক চলে আসবো। আপনি একটু না হয় পরে আসতে বলেন, ততক্ষণে খাইয়ে বিদায় করব। আমার কথার অবাধ্য হোস না জমিলা, নাহলে তোর আর তোর পোড়ারে আর কইতে হব না। মা ঘর থেকে বের হচ্ছিল, আমি টুলে গিয়ে বসে পড়লাম। আমাকে দেখে মা হাসলো। ওদের কথাবার্তা কিছুটা আমি এখনও বুঝিনি, কে আসবে, কোন লোক। আমি থাকলে দোষ কি? আমি টোকাই বলে তাদের মাথা কাটা যাবে সেজন্য? মা আমাকে ভাত দিয়ে বলল, হ্যাঁ রে, মালাকে আনলি না? ওরে আজ ডাকি নেই কেন? এমনি খেয়ে নে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঝুপড়িতে যা, কুপি জ্বালাও গিয়ে, নাহলে দেরি হয়ে যাবে। আমি জানি না মা আমাকে তাড়াতাড়ি পাঠানোর জন্য এমন করছে। আমিও তাড়াতাড়ি খেয়ে নিলাম। আমি বুঝতে পারছি না বাবুল মিয়া বারবার আমার দিকে দেখছে। আমি খেয়ে বললাম, মা আসি তাহলে। আচ্ছা বাবুল মিয়া দরজা থেকে বলল, আপন আসির আবার। আমি কোনো কথার জবাব দিলাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। পেছন ফিরে দেখি মা আনমনে আমার দিকে তাকিয়ে আছে। শুরুতে মা আমাকে নিজের কাছে রাখতে চাইলেও এখন এই বিষয়ে তেমন কিছু বলে না। হয়তো আমাকে ছাড়া থাকতে অভ্যাস হয়ে গেছে। হবেই তো, কত বড় বাড়ি, এজন্য বাবুল চাচা বাবা পাওয়ার যোগ্য। কিন্তু আমার মাকে কেড়ে নেওয়ার জন্য আমি তাকে বাবা দেই না। রাতে বিছানায় শুয়ে শুয়ে শুধু এটাই ভাবছিলাম যে বিকালে ওখানে গেলে সমস্যা কী, আমাকে ঝুপড়িতে পাঠানোর এত তাড়া কেন ওদের? কারা আসবে, কোন লোকজন? প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ফের পরে ভাবছি, হয়তো আত্মীয় হবে, যার কারণে এমনটা বলছে। শুধু শুধু একটা সহজ বিষয়কে জটিল করে তুলছি। মাকে আর এখন আমার ঘেন্না লাগে না।
ঘেন্না করেই বা লাভ কি? মা তো এখন আর কোনো অবৈধ সম্পর্ক করে না। অবৈধ সম্পর্কটা এখন বৈধ করেছে। মায়ের প্রতি আমার কোনো রাগ নেই। মা চলে যাওয়ার পর আমি প্রতিদিন নিজেকে জানছি, শিখছি। যে কাজগুলো কখনো করতাম না সেগুলো করছি। নিজের প্রতি আস্থা কতটুকু সেটা বুঝতে পারছি। এখন আমি মাকে দুনিয়ার সেরা মা মনে করি। ফাঁকা জায়গা পেলে চিৎকার করে বলে উঠি, আমি তোমাকে ভালোবাসি মা। কিন্তু আমার ভালোবাসার কতটুকু মা জানতে পারে না। কখনো তো বলা হয়নি যে তাকে আমি কতটা ভালোবাসি। আর তার শরীরকে ঘৃণা লাগে না। মাকে দেখতে এসেছি, মার শরীরটা ভালো নেই, তাই আজ আসেনি। সপ্তাহে 2-3 দিন চলে আসি। ওদের যেন সমস্যা না হয় সেই জন্য দুপুরে আসি। কিছুক্ষণ থেকে আবার চলে যাই। মা আমাকে দেখলে খুশি হয়, মনে মনে শান্তি পায়। হাজার হোক আমি তার পেটের সন্তান। আজকে মা আমাকে দেখে খুশি হলো। আমাকে তার কাছে বসে বলে, কিরে বাপ, মালা আসলো না যে? না মা, জ্বর আসছে মনে হয়, ওষুধ দিয়ে আসি, ঘুমাই। ও, তুই বস, আমি তোর জন্য শ্যামাইরা দিই। আচ্ছা মা। আকাশে অনেক মেঘ, কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রোদ ছিল, ভাবলাম হয়তো আজ ঝরবে না, কিন্তু আকাশে যেন মেঘ, তাতেই মনে হলো খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আমি মাকে ডাকি, মা তাড়াতাড়ি দে, বৃষ্টি নামবে মনে হয়। রান্নাঘর থেকে শব্দ শোনা যায়। আর একটু সবুর কর বাপ, হয়ে গেছে। আমি বসে আছি, বাবুল চাচা ঘরে নেই। দুপুরে অবশ্য আমি তাকে পাই না, বেশিরভাগ সময় বিকেলে বাড়ি ফিরে। কি জানি কোন রাজ্যের কাজ করে। মা বাটিতে করে সেমাই নিয়ে এসে বলে, নিয়ে বাপ খা। আমি হাসি মুখে তুলি আর বলি, দারুণ হয়েছে মা, একটু দিবি মালার জন্য? মা মা হেসে বলে, মালাকে তুই খুব ভালোবাসিস না বাবা? আমি লজ্জা পাই, পাওয়ারই কথা। এত ছোট বয়সে ভালোবাসার কথা শুনলে এমনই লাগে। মা আবার বলে, ওর কেউ নেই বাপ, ওকে ছাড়িস না কখনো। আচ্ছা মা, তুই খা, আমি বাটিতে ওর জন্য দিয়ে দিব। বলতে বলতে বৃষ্টি মশায় নেমে আসলো খুব জোরে। আমি হেসে বললাম, দেখছিস মা, খাওয়া শেষ না হতেই বৃষ্টি শুরু হলো। তুই খা, থেমে যাবে। খাওয়া শেষে অনেকক্ষণ চলে গেল, কিন্তু বৃষ্টি থামার নামগন্ধ নেই। মা আমাকে বলল, তুই না হয় একটু ঘুমিয়ে নে বাপ, বৃষ্টি থামলে তোকে জাগিয়ে দিব। আচ্ছা। মা আমাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরটাতে একটা খাট ছাড়া চেয়ার, টেবিল, শোকেস আর আলনা আছে। বিছানাটা বেশ নরম। মা বলল, একটু ঘুমিয়ে নে বাপ, আমায় ঘুম পাড়িয়ে দিবি মা? মা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন বুঝি ঘেন্না লাগে না? মায়ের কথায় আমি লজ্জা পেলাম, মাথা নিচু করে থাকলাম। মা আমাকে নিয়ে বিছানায় উঠল, আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মানুষের জীবন বড়ই অদ্ভুত ভাব, কাউকে সহজে চেনা যায় না। আমরা যাকে ভালো ভাবি আসলেও সে খারাপ, আর যাকে খারাপ ভাবি সে হয়তো ভালো। আমি মায়ের কথায় সায় দেই আর চোখ বন্ধ করে থাকি। মা গুনগুন করে গান গাইতে থাকে। মাকে বেশ আনমনা মনে হয়। আমি ঘুমানোর চেষ্টা করি, ঘুম আসে না। বাইরে এখনও বৃষ্টি থামছেই না। অনেকটা সময় চলে আসার পর বাইরে থেকে ডাক আসে, জমিলা, জমিলা। মা ধরাত করে বিছানা থেকে ওঠে। আমি ঘুমানোর ভান করে থাকি। মা বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে বলে, আইসেন, ওই ঘরে কি করিস? মা দ্রুত তার দিকে এগিয়ে যায়। আমি বিছানা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে দেখতে থাকি। আপন আইছে, তারপর বৃষ্টি আর থামছে না। আমি আছি একথা শুনে বাবুল চাচা যেন রেগে গেল। রেগে গিয়ে বলল, ভালো হয়েছে, এখন যদি লোকজন চলে আসে তাহলে কি হইব? দুইজন আসার কথা। মায়ের মুখটা কালো হয়ে গেল। বাবুল চাচা একথা শুনে আমার মাথার চক্কর দিল। প্রতিদিন এই বাড়িতে লোকজন কেন আসে? আর আমি থাকলেই বা কী সমস্যা? হঠাৎ মায়ের কণ্ঠ শুনতে পেলাম, আপন ঘুমায় গেছে আর শব্দ যাইব না ওর ঘরে। ঘরটা তো দূরে, তুই যা পারিস কর, আমার মানহানি করিস না। এখন তোয়ালে দে, গা মুছবো। মা ঘরে গিয়ে তোয়ালা এনে দিল। গা মুছে চেয়ারে বসে আরাম করে সিগারেট ধরলো। মা পাশে বসে, দেখতো আপন জেগে আছে না ঘুমাইছে? দেখতেছি। মা এদিকে আসছে। আমি দরজায় দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিলাম আর দেখছিলাম। মায়ের আশা দেখে বিছানায় শুয়ে পড়লাম, যেভাবে আগে ছিলাম। মা আমার পাশে বসলো, তারপর কপালে একটা চুমু খেয়ে আবার চলে গেল। আমি বুঝলাম এই চুমুতে মায়ের ভালোবাসা নিহিত, যেটা শুধু আমার জন্যই বরাদ্দ, আর ভাগিদার আর কেউ নয়। মা চলে যাওয়ার পর আমি আবার দরজার আড়ালে চলে গেলাম। মা আর বাবুল চাচা কথা বলছে। পোলাটা রাতে কিছু খাইলো না যে, আগে লোকজন চলে যাক, তারপর এক লগে খামু। ওর বেশি খিদে লাগবো তো। জমিলা, বেশি কথা কোস না, চুপ থাক। আগে কাজ, তারপর খাওয়া দাওয়ার কথা। এখন নে, একটু সেজে নে, পার্টি আইসা পড়বো। আজকে 2জন আসবে মনে হয়, বিদেশি পার্টি। ভালো করে খুশি করিস। আমার মনটা রাখ, অনেক সম্মান দিছি কিন্তু। মায়ের মুখটা আবার নিমেষে কালো হয়ে গেল। বারান্দা থেকে উঠে ঘরের ভেতরে গেল। কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যে গাড়িতে করে 2জন লোক নামলো। আমার বুকটা দুরু দুরু করে কাঁপছে। কি হচ্ছে এসব? এরা কারা? লোক দুটো বাবুল চাচার সাথে হ্যান্ডশেক করে তোয়ালা নিয়ে গা মুছে মুছে বলল, কোন ঘরে? বাবুল চাচা বিদঘুটে হাসি দিয়ে বলল, ওই ঘরে আছে, কে যাবেন আগে? তাদের মধ্যে ঘরের ভেতরে ঢুকে একজন দরজা বন্ধ করলো। বাকিজন বাবুল চাচার সাথে বসে সিগারেট ধরাতে ব্যস্ত হয়ে গেল। সিগারেট ধরাতে ধরতে বলল, মজাটা সব শেষ করিস না, এই কথা
বলেই হাসতে লাগলো। এ দৃশ্য দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার বুকটা কেঁপে উঠলো। আমি বুঝতে পারছি না এ বাড়িতে আসলে কি হচ্ছে। আমি ধপাস করে বসে পড়লাম। আমার চোখ দিয়ে পানি ঝরছে। কতক্ষণ বসেছিলাম আমার মনে নেই। যখন উঠলাম তখন চোখ দুটো চলে গেছে। আমার প্রচণ্ড রাগ হলো। রাগে ফোঁপাতে লাগলাম। বৃষ্টিতে ভিজে ওদের ঘরের দিকে গেলাম। মা আর বাবুল চাচা বলাবলি করছে, ছেলেটাকে ডেকে আনেন, খিদে পাইছে খুব। বাবুল চাচা মাকে কাছে টেনে বলল, ওদের শরীরের খিদা মেটালি আর আমারটা মেটাবি না? এ কথা বলেই জোরাজোরি শুরু করলো। আমি ঘরে ঢুকলাম। আমাকে দেখে ওরা দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে বাবুল চাচার গলাটা টিপে ধরার ব্যর্থ চেষ্টা করলাম। দুজনে ধস্তাধস্তি হইল। আমি শুধু একটাই বলে দিলাম, কুত্তা, তুই আমার মাকে ব্যবসায় নামিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলামু। এদিকে আমাদের ছাড়ানোর জন্য মা খুব চেষ্টা করছে। তখন দেখলাম আমি খুব আক্রমণাত্মক হয়ে গেছি। তখন মা কান্না করতে লাগলো। বাবুল চাচা আমাকে মাটিতে ফেলে গলা টিপে ধরে বলল, পথের কাঁটা তুই, তুই গেলে শান্তিতে ব্যবসা করতে পারবো। আজ আমি বাড়িতে, আজ তুই শেষ। আমি ছটপট করতে লাগলাম। মনে হয় আজকে আমার শেষ দিন। চোখ বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে মনে আতলাহকে দেখলাম। দেখি বাবুল চাচা করে উঠল। ধর করে রক্তের ফোঁটা আমার গায়ে পড়তে লাগলো। আমার গলা থেকে তার শক্ত হাতটা নরম হতে লাগলো। আমার চোখ বড় বড় হয়ে গেলো। নিমেষে বাবুল চাচার মাথাটা আলাদা হয়ে গেল। আমি সামনে তাকলাম। মা দাঁড়িয়ে আছে, প্রচণ্ড হাঁপাচ্ছে, তাতে একটা ধারালো বটি। আমি দ্রুত উঠে মাকে জিজ্ঞাসা করলাম, এটা কি করলি মা? মা একটা পলক ফেলে বলল, চুপচাপ লাশটার দিকে তাকিয়ে দেখ, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমি মাকে হাত দিয়ে নাড়িয়ে দিয়ে বললাম, মা এটা কি করলি তুই? মেরে ফেললি তোর স্বামীকে? মা হু হু করে কেঁদে উঠলো। ধপাস করে বসে পড়লো। হাত থেকে বটিটা পড়ে গেল। একটু পর নিজেও চুপ হয়ে বলল, আজ আমার কাছে আমার পোলা আগে। যে মানুষটা ভালোবাসা দেবার নাম করে, ভালো রাখার নাম করে আমাকে পবিত্র করে, তার এই দুনিয়াতে বাইচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে মা এটা ফেলবি? মা, তুই কি ভাবছিস যে তোর মা এখানে খুব সুখে আছে? আমি মাথা নিচু করে বললাম, আমার সারা গা ঘেমে গেছে, গেঞ্জিটা ঘামে ভিজে গেছে, বাইরে বৃষ্টি কমছে। রাত কয়টা বাজে আমার জানা নেই, তবে মধ্যরাত্রি যে পার হয়েছে সেটা বুঝতে পারছি। বিয়ের 2 দিন পর্যন্ত ভালো আসছিল মানুষটা, তারপর আমাকে জোর করে এই ব্যবসায় নামাচ্ছে। এই কাজ না করলে তোকে আর মালাকে জানে খতম করে দেবে সে হুমকি দিচ্ছে। আমি কি করবো বাপ, তুই ক? আমার শরীরটা অপবিত্র হওয়ার কারণে সবাই ভালো আছে, সুখে আছে। এর চাইতে আর কি চাওয়ার থাকবার পারে বাপ? তুই যে ভালো নেই মা, সেটা আমি তো জানি। যদি জানতাম যে এই লোকটা এত বেশি খারাপ আছিল, তাহলে তোরে নিয়ে স্টেশন সাইডে বহু দূরে চলে যেতাম। সব কিছু এত সহজ না বাপ। প্রথমে এই লোকটার ভালোবাসার কথা বইলা আমার একাকিত্ব সুযোগ লইয়া আমার মন জিতেছে, তারপর আমার পবিত্র শরীরে হাত দিয়া অপবিত্র বানাইছে, আমাকে ব্যবসায় নামানোর জন্য বিয়ের নাটক করেছে। সবশেষে আমি হাইরা গেছি বাপ। এই দামি শাড়ি সাজগোজ সব পবিত্র টাকায় কেনা। আমি মইরা গেছি বাপ, অনেক আগেই মইরা গেছি। এই যে আমারে দেখতেছিস, এটা শুধু আমার শরীর। আমি মায়ের কথা শুনে কাঁদতে শুরু করলাম। এতগুলো কথার বিপরীতে আমার কি বলা উচিত আমি ভেবে পাচ্ছি না। তবু মাকে জড়িয়ে ধরে বললাম, আল্লাহ আমাদেরকে কি পরীক্ষা নিচ্ছে মা? মা চোখের পানি মুছে দিয়ে বলল, প্রত্যেক নতুন নতুন কাস্টমার আইছো, কোনো দিন রাইতে 4 জন। আমি ক্লান্ত হয়ে যাই, কুত্তাটার কাছে হাত জোর করছি। আমার কথা শোনে না, কাস্টমারের চাহিদা পূরণ করে ওর চাহিদা পূরণ করা লাগে। সারা রাত অত্যাচার করতো, আমি শুধু চুপ করে থাকি, নইলে ওই তোরে মাইরে ফেলতো। মানুষটা অনেক দূর পর্যন্ত হাত, চল মা আমরা পালাই যাই। মা মেকি হাসে। আমি তার দিকে তাকিয়ে থাকি। এ হাসার কারণ আজও বুঝতে পারছি না। হয়তো মা ভাবছে এখন আর কিছু বাকি নেই, সব শেষ, খেলা শেষ। চল মা অনেক দূরে চলে যাই। না হয় না তা বাপ, কুত্তাটা কাগজে কলমে আমার স্বামী আছিল, পুলিশ আইব, জেরা করব, নইলে তোরও ধরবো বাপ। আমি সেটা ভয় করি না মা, চল তুই। মা আমার হাতটা ছেড়ে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রক্তমাখা বটিটা তার হাত থেকে কেড়ে নিতে চাই, মা দেয় না। দে মা, বটিটা আমায় দে, তুই পালাই যা, যা করার আমি কমু পুলিশে। মা হাসে। মায়ের হাসি দেখে মনে হয় এই লোকটা মেরে সে খুশি হয়েছে, অনেক খুশি। যা বাপ, মালারে নিয়ে অনেক দূরে চলে যা, আমার কথা ভাবিস না। কিন্তু মা, তোর এইখানে ফেলায় আমি যাবো না, তুই চল। না বাপ, আমার কথা শোন, হলো আমি তোর মা, কিন্তু আর কোনো কথা কবি না, যা চইলে যা। ভোর হইতেছে, বাইরে বৃষ্টি নাই, সকালে ট্রেন ধর, যা কইতেছে। আমি কাঁদছি, মাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বললাম, তোরে সাইরা কই যামু মা, আমারে তারাই দিস না, আমি তোর লগে জেলে যামু। না বাপ, মালার কি হইব, আমি বের হইয়া তোরে খুঁজা নিমু বাপ। দুনিয়া এত
বড় নয়। আমি হাউমাউ করে উঠলাম। মা আমার কপালে চুমু দিয়ে বলল, শুধু তোর মাকে এতটা খারাপ ভাবিস না বাপ। আমি ভালো একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম। এই মানুষটা আমার শেষ করে দিছে, তাই আজ ওরে শেষ করে দিলাম। এই মানুষটার মতো লোকের বাইচে থাকার কোনো অধিকার নেই। না মা, যা বাপ, তাড়াতাড়ি যা, একটু পর লোকজন যাতায়াত শুরু হবে। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মাকে ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। আল্লাহ কঠিন বিপদে আমাকে ফেললো, হলেও তো আমার জন্মদাত্রী। আমাকে যে বড় করেছে, আমি তাকে যাচ্ছি না দেখে মা আমাকে টেনে বাইরে নিয়ে এসলো। তারপর সময় দেখলাম একটা মাথাহীন রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। আমি ডাকতে লাগলাম, মা, মা, আল্লাহর কসম লাগে বাপ, চলে যা। আমি কাঁদতে লাগলাম, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। বাবাকে হারানোর পর মাকে হারালাম। আমি আস্তে আস্তে ঝুপড়ির দিকে পা বাড়ালাম। বারবার পেছন ফিরে তাকালাম। মা দরজা বন্ধ করে রেখেছে। ট্রেন লাইনে অনেকক্ষণ বসে থাকলাম। কিছুক্ষণ মাথায় ঢুকছে না, কি করব কিছুই বুঝতেছি না। ট্রেন আসবে, এটা ভোরের ট্রেন, সবার আগে আসে। এই ট্রেন আসার কিছুক্ষণ পরে ফজরের আজান দেয়। আমি ট্রেন লাইন থেকে উঠে হাঁটতে লাগলাম। মন ভালো থাকলে স্টেশনে যেতাম। ফজরের নামাজের দিকে সুটকেস জুটলে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, সেটা আর করার ইচ্ছা নেই। বারবার শুধু কেটে যাওয়া রাতটার কথা ভাবছি। নিমেষে পাল্টে গেল জীবন। ঝুপড়িতে বসে আছে, কিছুক্ষণ পর মালা আসলো। আমাকে পাথরের মতো থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে এইভাবে বসে আছিস কেন? আমি কিছু বলতে পারিনি, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। মালা আমাকে জোরে নাড়িয়ে দিল, কিরে? আমি বলে উঠলাম। তারপর মালার দিকে তাকিয়ে বললাম, মালা, চল দূরে কোথাও চলে যাই। তুই বলেছিলি না একবার অনেক দূরে চলে যাওয়ার কথা, যেখানে এমন সমাজের মানুষ থাকে না, কারো লাথি খাওয়ার ভয় থাকবে না, গালি শোনার ভয় যাইব না। যাবি? মালা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিরে তোর কই যাবি? জানি না রে, ট্রেন যেখানে থামবে সেইখানে নামবো, তারপর হাঁটা দেবো। চাচি যাইব না? না মা, পরে যাবো। চল। এখনই যাবি? হ্যাঁ, এখনই যাব। আমি উঠলাম, মালার হাতটা ধরে স্টেশনে গেলাম। ট্রেন আসতে 10 মিনিট বাকি। মালা আমার পাশে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে আপন? কিছু না। মালা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ট্রেন আসার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর ট্রেন আসার শব্দে শুনতে পেলাম। আমার বুকটা কেঁপে উঠলো। ট্রেন থামতে একজন ডেকে বলল, এই ছোকরা, সুটকেস নেই। আমি সেদিকে কর্ণপাত করলাম না। মালাকে নিয়ে ট্রেনে উঠলাম। কিছুক্ষণ পর ট্রেন তার আপন গতিতে চলতে লাগলো। জানি না কোথায় যাব, গন্তব্য অজানা। শুধু জানি এক জায়গায়, যেখানে এক কলুষিত সমাজের ঘৃণিত মানুষেরা থাকে। পরদিন বিভিন্ন পত্রিকায় হেডলাইন বের হলো, পরকীয়ের জেদ ধরে স্বামীর মুণ্ডুপাত করলো স্ত্রী, তারপর বিষপান করে আত্মহত্যা। কাগজের নৌকা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।